আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন এবং আমার বন্ধু বান্ধব যা আছে, আমি বহু মন্ত্রীর চেয়ে ভালো কাজ আমি বাউফলে করার সুযোগ আমি পাবো ইনশাআল্লাহ। কেউ কেউ বলেন প্রতীক দেখে ভোট দেবেন, আমরা এবার প্রতীক দেখে ভোট দেব না, আমরা এবার ভোট দেব ব্যক্তির দক্ষতা, যোগ্যতা, সততা এবং তার সক্ষমতা আমরা দেখব। শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাদের সাথে সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আপনাদের হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত ওলামা ইকরাম, শিক্ষক, শ্রদ্ধাভাজন, পিতৃ সমতুল্য মুরব্বী যারা আছেন, তারা উপস্থিত থেকে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আমি মুসলমান ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করুন এবং আমাদের হিন্দু ভাইরা যারা আছেন, আমরা যেন দুনিয়ায় কল্যাণ এবং এর মধ্য দিয়ে যেন আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানের রাস্তা যেন আমরা বের করতে পারি। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘক্ষণ আপনারা কথা শুনেছেন। আমি ছোট ছোট কয়েকটি কথা বলে খুবই সংক্ষেপে আমার কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে, আমরা যেখানে বসে এখন প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামটি তো খোলা আকাশের নিচে করার কথা ছিল না। আমাদের মাথার উপরে তো একটা ছাদ থাকতে পারলে ভালো হতো। এই ছাদটা আপনারা তো খুঁটি বসাইছেন। আমরা আশা করি আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, এখানে ছাদ হবে এবং আমরা খুব কম সময়ে আমরা ছাদের নিচে বসেই প্রোগ্রাম করতে পারবো। এবং আপনারা আপনাদের যে উপাসনা করেন, আপনারা আপনাদের যে ধর্মীয় বিধান অনুযায়ী, ধর্মীয় চিন্তার আলোকে, পরিকল্পনার আলোকে আপনারা যে উপাসনায় অংশগ্রহণ করেন, সেটা এখানে আপনারা করতে পারবেন। সেই ব্যবস্থা আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এটা বাস্তবায়ন করে দেব। দ্বিতীয় হচ্ছে, আমি যে রাস্তা দিয়ে এখানে এসেছি, সম্মানিত ভাইয়েরা, আমাকে প্রথমে বলা হয়েছিল যে গাড়ি তো যাবেই না, এরপর মোটরসাইকেল তাও যাবে না, আপনি হেঁটেও যেতে হলে আপনাকে দুইজনে ধরে নিতে হবে। তা আমি বললাম তাহলে আমরা একটু মোটরসাইকেলেই যাই, দেখি না কি হয়, কারণ আমাদেরকে তো অভিজ্ঞতা নিতে হবে। মানুষ এত কষ্ট করে, এটা দেখতে হবে, আমাদের বুঝতে হবে। এই বোঝার জন্য আমি মোটরসাইকেল নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার এবং আমি দুইবার মাঝে মধ্যেই মনে হয়েছে যে আমরা রাস্তা আছে কিন্তু আস্থা নাই, আস্থা ছাড়াই আমাদেরকে আসতে হয়েছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে হয়েছে যে আমরা পড়ে যাচ্ছি। তারপর আল্লাহ তাআলা দয়া করে এখানে নিয়ে আসছেন। আর আপনারা যে কষ্ট করে এ পর্যন্ত এটা ধৈর্য ধরে আছেন এবং এই 54 বছর আপনারা ভোট দিতে দিতে টায়ার্ড হয়ে গেছেন, এবার আপনাদের ভোটের সম্মান রক্ষা করার জন্য না, আপনাদের এই রাস্তা করা, এটা যে প্রতিনিধি হবে, যে সেবক হবে, এটা তার দায়িত্ব। এটা আপনাদের প্রতি কোনো অনুগ্রহ না, কোনো করুণা না। এই দায়িত্বের জায়গা থেকেই যিনি প্রতিনিধি হবেন, যিনি সেবক হবেন, যিনি খাদেম হবেন, তার কাজ হবে পুরো বাউফলের সব কাজের মধ্য থেকে সর্বপ্রথম এই রাস্তাকে অগ্রাধিকার দিয়ে এটাকে করে দেওয়া। তৃতীয় হচ্ছে, আমি এগুলো শুধু ওয়াদা করছি না, আপনারা জানেন মুসলিম হিসাবে আমাদের একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কথা বলি এবং আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আমরা যা বলি তা করি এবং যা করি সেটাই বলার চেষ্টা করি। আমি স্বাস্থ্যসেবার কথা বলেছি। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো আর আমার হাতে না, কিন্তু আমি বলেছি যে ঠিক আছে, আমার প্রাইভেট সেক্টরে আমার যতটুকু সুযোগ আছে, আমি 2 মাসের চেষ্টায় ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এখানে আমি নিয়ে আসার ব্যবস্থা করেছি। এবং যখন আমার নামে 350 মামলা, আমার পিছনে যখন পিঁপড়ার মতো গোয়েন্দা তৎপরতা চলতো, আমি বাউফলে ঢাকা থেকে রওনা দিলে আমাকে জানানো হতো আপনি বাউফলে আজকে আসবেন, আমরা কিন্তু রেডি আছি, আসেন, আসতে পারবেন, বাইরে হতে পারবেন না। এবং বেশ কয়েকবার বাউফলে আমার প্রোগ্রামে 144 ধারা জারি করা হয়েছে। সেই অবস্থাতেও আমি প্রতি মাসে কমপক্ষে একটা করে আমার সহধর্মিনী, একজন চক্ষু বিশেষজ্ঞ এবং আমার এই বাউফলের কৃতি সন্তান অনেকে ডাক্তার আছেন, তাদেরকে নিয়ে আমি চিকিৎসা সেবা ফ্রি মেডিকেল ক্যাম্প আমি পরিচালনা করে আসছি। এরকম বক্তব্যরত অবস্থায় পিছনে গোয়েন্দারা আমাকে বলতো আপনি 2 মিনিটের মতো বক্তব্য শেষ করবেন এবং আপনাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। উপস্থিত লোকদের সহযোগিতা, আল্লাহর রহমতে সেখান থেকে আমাকে বের করে দেওয়া হতো এবং বহুবার আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে। আপনাদের দোয়া ছিল, আশীর্বাদ ছিল, বাউফল থেকে আমাকে গ্রেপ্তার করতে পারে নাই। এবং বাউফলে আমার কোনো একটা কাজের কারণে বা কোনো একটা অন্যায়ের কারণে আজ পর্যন্ত ঢাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার 350 মামলা থাকলেও আল্লাহর মেহেরবানি এবং আপনাদের দোয়া
বাউফল থানায় আজ পর্যন্ত আমার নামে একটা জিডি পর্যন্ত কেউ করতে পারে নাই। এর অর্থ হচ্ছে আমাদেরকে রাজনৈতিকভাবে শত্রু মনে করলেও আমরা যাদের সাথে বসবাস করি তারা আমাদেরকে শত্রু চিহ্নিত করতে পারে না। তারা জানে বংশগতভাবে, ব্যক্তিগতভাবে, শিক্ষা দীক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দিয়েছেন। আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে আমরা মাথা উঁচু করে এখনো বেঁচে আছি। আমাদের বিরুদ্ধে কেউ অন্যায়ভাবে একটা জিডি করার সুযোগ বাউফল থানায় সাহস এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, এটা বলছি এই কারণে যে আমি এই চেষ্টাগুলো করার অংশ হিসাবে আপনাদের এই রাস্তা যতটা না জরুরি, আপনাদের এখানে বহুবার আমি আপনাদের এই হিন্দু সম্প্রদায়ের জন্য ঢাকায় আমার 15টা অ্যাম্বুলেন্স আছে ফ্রি সার্ভিস দেওয়া আমাদের সংগঠনের, আমাদের সংগঠনের। এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এমন হয়েছে, শুধু আমাকে বলা হয়েছে যে হিন্দু সম্প্রদায়। আমি বলেছি ঠিক আছে, অন্যদের জন্য শুধু তেল খরচে আমরা টাকা নেই। হিন্দু সম্প্রদায় বললে আমি এখানে আমার মহান আল্লাহ সাক্ষী করে বলি, হিন্দু সম্প্রদায় বললে আমি বলি যে তার কোনো টাকা দিতে হবে না, ফ্রি করে দেই আমি। এই কিছুদিন আগে আপনাদের এলাকার এক হিন্দু পরিবারকে আমি আমার অ্যাম্বুলেন্স দিতে পারেন, আমার 15টা অ্যাম্বুলেন্স। আমি এটা আপনাদের খুশি করার জন্য বলছি না, আমি একজন মুসলিম হিসাবে আপনাদেরকে বলছি। আপনারা অনেকে জেনেও থাকবেন 15টা অ্যাম্বুলেন্সের একটা অ্যাম্বুলেন্সে ঢাকায় নাই। আমাকে বলা হলো হিন্দু সম্প্রদায়, মাসুদ ভাই কি করা যায়? আমি বললাম ঠিক আছে, দিদি আছে, দিদির নাম্বারটা দেন। দিদির সাথে আমি কথা বলেছি। দিদিকে আমি বললাম যে ওনার কফিন যে কোনো অ্যাম্বুলেন্সে আপনারা নেওয়ার ব্যবস্থা করেন, কত টাকা লাগবে? আমাকে বললো যে 11,000 টাকা লাগবে। আমি সেই দিদি এখনো আছেন, আপনারা খোঁজ নিয়ে জানবেন। আমি তার বিকাশ নাম্বারে 11,000 টাকা, তার কফিন বাড়িতে পৌঁছার আগে আমি বিকাশে তার টাকা পৌঁছে দিয়েছি। আমার ভাইয়েরা, আমরা শুধু কথা বলি না, আমরা কাজ করতে করতে এই পর্যন্ত এসেছি। আপনাদের ভোট নিয়ে এতদিন যারা প্রতারণা করেছে, আর আমরা ভোট ছাড়াই আপনাদের সাথে আমরা বন্ধুত্ব করেছি। সুতরাং এবার বন্ধুত্বের পরিচয় আপনারা দিবেন কি দিবেন না, এটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিলাম। আপনাদের বগা সেতু, এইটা মদনপুরার যত না দরকার, কালাইয়ার যত না দরকার, এটা আপনাদের তো টোটালি দরকার নেই। যদি দরকার থাকে তাহলে তো এখানে যারা আলোচনা করেছেন সবার আগে তো এইটা দিয়ে কথা শুরু করা দরকার ছিল। এই বগা সেতু বহুদিন ধরে আমরা তো এমপির পর এমপি পাইছি, হুইপ হয়ে বলেছিলেন যে হুইপ হয়েছে, এর মন্ত্রীর মর্যাদার চেয়ে নাকি হুইপের মর্যাদা বেশি, মানে বুঝানোর আর জায়গা পাওয়া যায় না। বলে যে হুইপ এটা মন্ত্রীর চেয়ে অনেক বড় মর্যাদাপূর্ণ, এই জন্য খুশি হয়ে আমাদের বাউফলকে হুইপ করা হয়েছে। আমি একটু আগে যেটা বলা হয়েছে, আমি এটার সাথে একমত নই যে আমাকে মন্ত্রী করা হবে। আমি জানি না, আল্লাহ তাআলা আমাকে মন্ত্রী এমপি কিচ্ছু করার দরকার নেই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন এবং আমার বন্ধু বান্ধব যা আছে, আমি বহু মন্ত্রীর চেয়ে ভালো কাজ আমি বাউফলে করার সুযোগ আমি পাবো ইনশাআল্লাহ। আমি এটা বলছি এই কারণে, আমি যদি আজকে চ্যালেঞ্জ নেই, আমি এই চ্যালেঞ্জটা এখন নিচ্ছি না এই কারণে যে আলহামদুলিল্লাহ এটা ইতিমধ্যে আমাদের একটা সরকারি ব্যবস্থাপনায় চলে আসছে। বগা সেতু নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের ভাইয়েরা, বগার মানুষেরা অনেকে কাজ করেছেন, অনেক তরুণ যুবকেরা কাজ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেই চেষ্টার পাশে আমি দেখলাম যে এই চেষ্টার সাথে আমাদের যুক্ত হওয়া জরুরি, এবং সরকার এটার সাথে যুক্ত না হলে এত বড় কাজ শুধুমাত্র মিছিল, মিটিং, সমাবেশ, মানববন্ধন দিয়ে এটা বাস্তবায়ন হবে না। আমি তাৎক্ষণিকভাবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছেন যে আমি দেখা করেছি সড়ক ও যোগাযোগ উপদেষ্টা জনাব ফাউজুল কবির সাহেবের সাথে। আমি প্রথমবার যখন দেখা করেছি, সেদিন আমার উপস্থিতিতে উনি সচিবকে ফোন করে আমার সামনে বলে দিলেন, আমি 3-4টা দাবি করেছিলাম। একটা তার মধ্যে ছিল কুয়াকাটা পর্যন্ত রেল লাইন চালু করা, এবং আমাদের বরিশাল যে লাইন আছে, এই সড়ককে 4 লেন থেকে এটাকে 8 লেন করা, অন্তত প্রথম 4 লেন শুরু করে তারপর এটাকে আস্তে আস্তে 8 লেনে নিয়ে যাওয়া। কারণ পদ্মা সেতু হওয়ার পর আপনারা দেখেছেন প্রায় আমাদের দুর্ঘটনা হচ্ছে। এই দুর্ঘটনা রোধ করা, এবং এখন অনেকে বলে থাকেন বাউফল থেকে ঢাকায় যাওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া, এবং অনেকে বলেন যে ভাই চোখ বন্ধ করি না ভয়ে, এবং কেউ কেউ আমাকে মজা করে এটা বলেন যে ড্রাইভার তো ব্রেক সাইপে ধরেই, আমরা নিজেরাও পাও দিয়ে ব্রেক সাইপে ধরি। এটা বলেন না? আমি অনেককে, আমি গাড়িতে বসে এই কথা শুনেছি, যে গাড়িতে যাই পাশে ড্রাইভার বলছে যে, আমি বললাম যে ভাই পা শক্ত করে আছেন কেন? কয় যে ভাই ব্রেক ধরে আসি। আমি বললাম ব্রেক আপনার পায়ের নিচে আছে? কয় ভাই তাও মনে শান্ত না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ দরকার আছে না নাই? এই উত্তরণ করতে হলে আমাদের হাতে ব্যক্তিগতভাবে অনেক কিছু করা যায়, সব কিছু করা যায় না। এখন এই মালিকানা আপনাদের হাতে, আপনাদের একটা ভোট, আপনাদের একটা সমর্থন এই পরিস্থিতির পরিবর্তন করতে পারে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আমি তখন বললাম যে আমার বগা সেতুর কাজ শুরু করাই আপনাকে দিয়ে যাইতে হবে। উনি আমাকে স্নেহ করেন, সাথে সাথে সচিবকে
আমার সামনে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন এই ফাইল পর্যবেক্ষণ করে এটার আপডেট আমাকে জানান এবং আমি পরবর্তী কিছুদিনের মধ্যে এটার আপডেট আবার আপনার কাছ থেকে আমি নিতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমি এরপরে দ্বিতীয় দফায় আবার যখন দেখলাম যে কিছু কাজ আলহামদুলিল্লাহ হয়েছে, সয়েল টেস্ট সহ কিছু কাজ হয়েছে, ডিপিপির কিছু কাজ অগ্রগতি হয়েছে, এটা রিপোর্ট পাওয়ার পর আমি বরিশালের চিফ ইঞ্জিনিয়ার ওনাকে আমাদের উপদেষ্টা মন্ত্রণালয় থেকে ওখান থেকে ফোন করে জানিয়ে দেওয়া হলো যে এই কাজ দ্রুত অগ্রসর করার জন্য কি কি করা দরকার সেগুলো আপনারা পদক্ষেপ নেন। দ্বিতীয়বার যখন দেখা করলাম তখন তিনি বললেন যে আপনি নিশ্চিত থাকেন যে আমরা যতদিন ক্ষমতায় আছি, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যতদিন দায়িত্বে আছে, এই কাজ তদারকি করার জন্য আমাদের পক্ষ থেকে সবটুকু কাজ আন্তরিকতা দরদ নিয়ে আমরা এটা করব। এরপর যারা ক্ষমতায় আসবে তারা বাকি কাজ সম্পন্ন করতে বাধ্য হবে, এমন জায়গায় আমরা এই কাজটা রেখে যাব। সম্মানিত ভাইয়েরা, এখানে একটা কথা আমি না বললে এটার হক আদায় হবে না। আমি তখন আমাদের বাউফলের আরো কিছু ভাইদের সাথে কথা বললাম। কথা বলার পর আমাকে তারা একটা দুঃসংবাদ দিলেন। এই দুঃসংবাদটা আপনাদের দিচ্ছে এই কারণে যে আমাদের বুঝতে হবে, মানুষ চিনতে হবে। আমি কোনো দলের সমালোচনা করার জন্য এখানে বক্তব্য দিতে দাঁড়াই নেই। তখন আমাকে বললেন, মাসুদ ভাই আপনি চেষ্টা করতেছেন এই সেতু এখন কাজ আগাই নেওয়ার জন্য, আর বাউফলেরই কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা বলে বেড়াচ্ছেন যে এই কাজ অন্তর্বর্তীকালীন সরকারের সময় হলে এটা তো কোনো দলের ক্রেডিট হবে না, এটা হবে কোনো ব্যক্তির ক্রেডিট, আমরা ব্যক্তিকে ক্রেডিট দেব না, আমরা ক্ষমতায় এসে এই কাজ আমরা তখন করব, এখন এটার দরকার নেই। এরকম লোক বাউফলে আছে না নাই? এই ক্ষমতায় এসা করবে করতে করতেই আমাদের 54টা বছর কিন্তু পার করে দিয়েছেন। আমরা আর একদিনও কাউকে পার করতে দিতে চাই না। আমরা বলছি এই কাজ এখন থেকে যেভাবে হোক, যতটুকু হোক, অফিসিয়ালি এই কাজ অগ্রসর হবে এবং যারা আল্লাহ কবুল করে ক্ষমতায় আসবে তারা এই কাজ করতে যেন বাধ্য হয়, সেই জায়গা পর্যন্ত এটাকে পৌঁছাইতে হবে। সম্মানিত ভাইয়েরা, বগা সেতুর কাজ আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই মাঝে মধ্যে দেখেছেন যে এই চায়নার কোম্পানি যারা এই কাজ আমাদের বাংলাদেশ একযোগে করবে, তারা বেশ কয়েকবার এসে এখানে কিছু কাজের অগ্রগতি তাই ইতিমধ্যে করেছেন। আমি গত সপ্তাহেও আমার একজন শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার আছেন, আমি তার মাধ্যমে খোঁজ দিয়েছি। আলহামদুলিল্লাহ উনি আমাকে আপডেট রিপোর্ট দিয়েছেন, আমার মোবাইলে সেই মেসেজটা আছে। সেখানে তিনি লিখেছেন এটা আপডেট অগ্রগতি আছে এবং কার্যক্রম চলমান আছে, খুব শীঘ্রই এটার ব্যাপারে আরো চূড়ান্ত অগ্রগতি প্রতিবেদন আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি শেষ দুইটা কথা বলতে চাই। আপনার ভোট আপনার আমানত। হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন, আপনার ভোটের মাধ্যমে আপনি ভালো লোক নির্বাচন করবেন, এটার মধ্য দিয়ে আপনি ভালো ফল পাবেন। আপনি খারাপ লোক নির্বাচন করবেন, আপনি খারাপ ফল আপনাকে ভোগ করতে হবে। এবং আমি এটা বলি যে এবার আমরা কথায় না, এবার আমরা কাজে ভোট দিতে চাই। এবার আমরা ব্যক্তিকে না, দলকে না, প্রতীক দেখে না। কেউ কেউ বলেন প্রতীক দেখে ভোট দেবেন, আমরা এবার প্রতীক দেখে ভোট দেব না। আমরা এবার ভোট দেব ব্যক্তির দক্ষতা, যোগ্যতা, সততা এবং তার সক্ষমতা আমরা দেখব। কারণ যে সেবা করবে, তার সেবা করতে যদি দুইজন লোক লাগে তাহলে কি সেবা আপনার করবে? সেই সেবা করার জন্য সক্ষমতা আপনার দেখতে হবে। আমাদের সেই সক্ষমতা দেখার চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। আমি এই কথা বলছি, কোনো আল্লাহ সেই ব্যক্তিকে, আল্লাহ আমাদের সেই ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, তার শক্তি ফিরাই দেন, কিন্তু যতক্ষণ তার শক্তি নেই ততক্ষণ তো তিনি সেবা করার দায়িত্ব নেওয়ার দরকার নেই তার। কেন সেবা করার লোকের তো অভাব পড়ে না আমাদের দেশে। এই কারণে আমি কোনো ব্যক্তিকে, তাদেরই কোনো দলের লোকদেরকে, তাদের দলের লোকদেরকে বলতে শুনেছি যে সব জায়গায় এবার নাকি ধান পাইছে, আমার বাউফলে নাকি আমরা চিটা পাইছি। তো এই যে চিটা পাইছি, আমাদেরকে এটা বিবেচনা নিতে হবে। ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করতে চাই, আসুন আমরা এই চিটা ফোটা এবং আমরা এরকম কোনো অক্ষমতার পিছনে এবার ছুটতে চাই না, এবার আমরা সক্ষমতার পিছনে ছুটতে চাই। এই সক্ষমতার পিছনে ছোটার জন্য আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদের অনুরোধ করে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাউফলকে এমনভাবে গড়ে তুলব যেন আমাদের খাদেম হয়, আমাদের সেবক হয়। আমরা এবার এমপি বানাইছি 54 বছর, আমরা আর এমপি বানাবো না, আমরা এবার কি বানাবো? সেবক বানাবো, যে আপনাকে সেবা করতে পারে। তাহলে শেষ কথা হলো, এই শেষ কথা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেই। যদি 3 মাস সে চেষ্টা করে এমপি হয় তাহলে কিন্তু সে এমপি হবে, ব্যক্তি চেষ্টা করে। আর আপনি চেষ্টা করার মধ্য দিয়ে যদি কাউকে আপনি এমপি বানাতে পারেন তাহলে সে হবে আপনার সেবক। এখন সিদ্ধান্ত আপনার। অনেকে বলেন মাসুদ ভাই আপনাকে তো ভালো একটা দেখা যায় না, আপনি তো খুব একটা আমাদের কাছে আসেন না, খুব একটা তোষামত্য করেন না। অনেকে তো আমাদের পা ধরে গেছে, অনেকে তো হাত ধরে ঝুলে পড়ছে, অনেকে তো মিষ্টি কথায় আমাদেরকে ভুলাই দিয়ে গেছে। আমি বলি যে ভাই, এরকম হাত ধরা, পা ধরা,
তারপরে আপনাদের মিষ্টি কথা তো 54 বছর তো হয়েছে, এবার আমি ঘরে বসে থাকবো, যদি দেখি যে বাউফলের মানুষ এবার সেবক বানাইতে চায়, তাহলে 3 মাস আপনারা কাজ করবেন, 5 বছর আপনারা ভালো থাকবেন। আর 3 মাস আপনাদেরকে মিষ্টি কথায় ভোলাবে, 5 বছর আপনাকে ভোগাবে। এবার সিদ্ধান্ত আপনার, 3 মাস কষ্ট করবেন, 5 বছর ভালো থাকবেন, সেই সিদ্ধান্ত, নাকি 3 মাস আপনাদেরকে মিষ্টি কথায় ভোলাবে, 5 বছর কষ্ট করবেন, সেই সিদ্ধান্ত। যদি আপনারা 5 বছর ভালো থাকতে চান, তাহলে এমপি কে হবে তার সিদ্ধান্ত না, এটা আপনাদের সিদ্ধান্ত হইতে হবে। যদি তাই হয়, তাহলে এমপি হওয়ার জন্য রাস্তায় আগুন কেন? তাহলে এমপি হওয়ার জন্য কফিনের কাপড় পরে বাউফলে মিছিল কেন? সেবক হওয়ার জন্য, খাদেম হওয়ার জন্য কেউ মিছিল করে ভাই? খাদেম হওয়ার জন্য 4 গ্রুপ হয় ভাই? আপনাদের এখানে এরকম কখনো দেখেছেন ঘরে আপনাদের খাদেম, সেবক, কাজের লোক হওয়ার জন্য কেউ আইসে সিরিয়াল দিয়ে কফিনের কাপড় পরে দাঁড়ায় আছে? তার মানে বুঝতে হবে শস্যের মধ্যে কি আছে, ভূত আছে। আপনার কাছ থেকে 5 টাকা এখন পকেটে ঢুকাবে, এই 5 টাকার দিয়া আগামী 5 বছর আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা সে চুষে নেবে। এবার যদি আপনারা মনে করেন আবার এই 5,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা নিয়ে আগামী 5 বছর আপনার এই রাস্তার টাকা মাইরে খাবে, আপনার এই সেতুর টাকা মাইরে খাবে, আপনার স্বাস্থ্য সেবার টাকা মাইরে খাবে, আপনার বিজে কার্ডের টাকা মাইরে খাবে, এই টাকা মাইরে খাওয়া লোক যদি আবার ভুল করে আপনি আপনার ভোটের মাধ্যমে বানান, তাহলে 5 বছর না। আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা এবার বলেছেন, এবারের ভোট 5 বছরের জন্য না, এবারের ভোট 100 বছরের বাংলাদেশ নির্মাণ করবে। সুতরাং আপনার একটা ভোট এবার কিন্তু ভোট, এই ভোটের মাধ্যমে বাংলাদেশকে 100 বছরের দিকে ধাবিত করবে, আর না হলে 100 বছরে বাংলাদেশ পিছিয়ে যাবে। দুদকের চেয়ারম্যান, উনি কি জামাত ইসলামী করেন? উনি কি বিএনপি করেন? ওনার কোনো দল আছে? উনি কি বলেছেন? ব্যক্তির দিকে তাকাবেন না, প্রতীকের দিকে তাকাবেন না, দলের দিকে তাকাবেন না, দেখবেন ওই লোকটা সৎ কিনা। দুদকের চেয়ারম্যান কেন বলেছেন? উনি জানেন যে দুদকে এমন এমন লোকদের বিরুদ্ধে মামলা আছে, যে মামলা পরিচালনা করতে ওনাদেরকে হিমশিম খেতে হয়, যে ফাইল চালানো কঠিন, যে ব্যক্তিদের বিরুদ্ধে উদ্যোগ নেওয়ার সাহস সরকারও কখনো কখনো নিতে পারে নাই। সেই জায়গা থেকে উনি বলেছেন, যদি সাহস করে আমরা সৎ নেতৃত্ব তৈরি করতে পারি, তাহলেই কেবল বাংলাদেশের পরিবর্তন সম্ভব। আমি দুদক চেয়ারম্যানের উদ্ধৃতি এই জন্য দিয়েছি, আপনারা দেখেন নাই বিভিন্ন পত্রপত্রিকা ওনার কথা, টেলিভিশনে শোনেন নাই ওনার কথা, এখন অনেকে ওনার নামেও কথা ছড়ায় যে উনি জামাত ইসলামী করে। কারণ যারা ভালো কথা বলবে, যারা সৎ কথা বলবে, যারা আসল কথা, উচিত কথা বলবে, তাদেরকেই কেউ কেউ আছে জামাত ইসলামী ছাত্র শিবির ট্যাগ দিয়া তাদেরকে দমন করার চেষ্টা করবে। আসুন, আমি সংক্ষেপ করতে গিয়েও একটু বেশি বলেছি, আপনারা কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আমি শুধু আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে একটা কথা বলতে চাই, আপনারা মৃৎশিল্প, এই মৃৎশিল্পকে আমি আবার বলি যে কথা অনেক বলা যাবে, কথা না, কাজের কথাই আমি যদি বলতে চাই, এই সারা রাত ধরে এখানে বলতে পারবো, আপনারা শুনে টায়ার্ড হয়ে যাবেন। আমি সেই টায়ার্ড করতে চাই না। মৃৎশিল্পকে বাউফলে আজ পর্যন্ত কে স্বীকৃতি দিয়েছে? আমরা 24 জন গুণীজনকে বাউফল থেকে সংবর্ধনা দিয়েছি ঢাকায় নিয়ে। জেনেছেন আপনারা? আপনাদের এই মৃৎশিল্পের কাগজির পোলের যে বরুণ পাল, চেনেন আপনারা তাকে? নিশ্চয়ই আপনারা চেনেন। সেই বরুণ পালকে বাউফলের 24 জন গুণীজন ব্যক্তির মধ্যে তাকে একজনকে আমরা সিলেক্ট করেছি, তাকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং আমরা বলেছি, সেদিন ধর্ম উপদেষ্টা চিফ গেস্ট ছিলেন, আমরা সেদিন বলেছি যে আমাদের এই বাউফলের মৃৎশিল্পকে শুধু বাংলাদেশ না, বাউফল না, বরিশাল না, এটাকে আন্তর্জাতিক পর্যায়ে এমন জায়গায় নিয়ে যাব যে আন্তর্জাতিক মানদণ্ডে এটা স্বীকৃতি শুধু না, আন্তর্জাতিকভাবে এটা আমরা ব্যাপকভাবে সম্প্রসারিত করতে পারবো। সেই জায়গায় আপনারা কষ্ট করতেছেন, উল্টা সরকারের যেখানে আমাদের ইতিপূর্বে সহযোগিতা করার কথা ছিল, সেখানে কোনো ক্ষেত্রে বরং আপনাদেরকে চাঁদা দিতে হয়, সেখানে আপনাদেরকে কমিশন দিতে হয়, আপনাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হয়, ভয়ভীতি হুমকি দেখানো হয়। গত 2 দিন আগে আমাকে আপনাদের এই অঞ্চলের এবং আপনাদের সম্প্রদায়ের একজন আমাকে ফোন করে বলেছে, ভাই আপনাদের হয়ে কথা বলার কারণে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, চোখ রাঙানো হচ্ছে।